নমস্কার বন্ধুরা, আমার গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মিতা আবার একটা ছোট্ট গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দূর উদাস। আশা করি ভালো লাগবে আপনাদের। চলুন সবাই মিলে গল্পটা শুনে নিই। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দূর উদাস। এ ডাবু, বুড়োকে ডাক। ডাকছি ওস্তাদ। ছুটতে যাবি, দৌড়ে আসবি। कुत्ता का चाल बिल्ली का चाल नहीं, समझा? समझ गए ওস্তাদ। চাটা মেরে দিয়েই যাচ্ছি। যাওয়ার সময় খোঁজ নিয়ে যাবি 9:25 রানাঘাট লোকাল লেট আছে কিনা। স্টেশনে যাব? হ্যাঁ যাবি। আর বুড়োকে বলবি এক্ষুনি আসতে। চায়ের দোকান থেকে উঠে ডাবু বেরিয়ে গেল। তার চলার ধরনটা একটা অদ্ভুত। দেখলে মনে হয় তার কোনো স্নায়ুর অসুখ আছে। সে সামনে তাকিয়ে চলতে জানে না। হঠাৎ ডান দিকে, বাঁ দিকে, পেছনে মাথা ঘোরায়। তার দুটো হাত কখনো একসঙ্গে বাইরে থাকে না, একটা পকেটে থাকবেই। চলতে চলতে সে অনবরত রাস্তা পার হয়ে ফুটপাত বদলাতে থাকে। কোনো মেয়ে দেখলেই তখন তার চোখ আটকে যায়। তখন সে একটুখানি থামে, তখন সে ঠোঁট নাড়ে ও চোখ পিটপিট করে। মেয়েটির স্বাস্থ্য যত ভালো হবে তার এই ধরনের প্রক্রিয়া ততই বৃদ্ধি পাবে। এই পড়ি, এদিকে আয়। কি ওস্তাদ? দেখ তো এই লাইটারটার কি হয়েছে, জ্বলছে না শালা। কাল সকালেই তেল ভরেছি, পাথর ফুরিয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ তারিকা। সে কি ওস্তাদ, ফেলে দিলে দামি জিনিসটা? আরে চুপ মার, আবার আসবে। পরি চুপ করে গেল। ওস্তাদ অর্থাৎ পল্টুর এরকম উপসর্গ সে চিনতে পারে। একদিন হয় এরকম পল্টুর, যেদিন জিনিসপত্র নষ্ট করার একটা ঝোঁক চাপে তার। ওই যে দামি লাইটারটা ছুঁড়ে ফেলে দিল, ওটা পরি যদি এখন কুড়িয়ে নিতে চায় প্রচণ্ড ধ্যাতানি খাবে। খানিকটা আগে সিগারেট কিনে টাকা ভাঙাবার সময় পল্টুর হাত থেকে একটা টাকা মাটিতে পড়ে গিয়েছিল। পল্টু আর টাকাটা তুললই না। কাছেই একটা ভিখারির ছেলে অন্য একজন লোকের পাশে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করছিল। পল্টু তাকে ডেকে টাকাটা দেখিয়ে বলল, এই লে লে, এই যে লে। আরও অনেক কিছু পল্টু আজ ফেলে দেবে বা নষ্ট করবে। পল্টু, পরি, ডাবু, বুড়ো ওদের প্রত্যেকেরই একটা করে ভালো নাম আছে, কিন্তু বহুদিন সেই নাম ব্যবহৃত হয়নি, কেউ ডাকেনি। ওরা বসেছিল চায়ের দোকানের একটা কেবিনের মধ্যে। পর্দা ফেলা নেই, কিন্তু ওদের ওখানে কেউ ঢুকবে না, না ডাকলে বেয়ারাও আসবে না উকি মারতে। পল্টু তার কাপে যেটুকু চা ছিল সেটা ঢেলে ফেলে দিল অ্যাস্ট্রেতে। তারপর মাটিতে রাখা ঝোলাটা থেকে নিচু হয়ে সাবধানে হাত চালিয়ে আনলো একটা মদের বোতল। নিজের কাপে পুরো ভর্তি করে পরীকে বলল, দে কাপ দে। ডাবুর সামনে বার করিনি, ও একটুতে সেটা ধচকে যায়। কি জিনিস দেখেছিস? পরি মদের বোতলটার লেবেল পরীক্ষা করে বলল, আরে বাস, দারুণ। পল্টু কাপটা মুখের কাছে তুলতেই সেই জিনিসটা খেয়ে ফেলল এক চুমুকে। মুখের একটা শিরাও কাঁপল না, হেঁচকেও উঠল না। পরি সপ্রশংসভাবে তাকিয়ে আছে সেদিকে। এই না হলে ওস্তাদ। ওই তীব্র আরোগ পান করার প্রতিক্রিয়া মাত্র দেখা গেল পল্টুর চোখে। চোখ দুটো সঙ্গে সঙ্গে লালচে হয়ে গেল। কাপ আবার ভর্তি করে পল্টু বলল, এইসব দিনে কাকে বেশি মনে পড়ে জানিস? পাগলাকে। পাগলা চলে গিয়ে আমার ডান হাতটা একেবারে নষ্ট হয়ে গেছে। পরি বলল, পাগলা শালা কেন যে পলিটিক্সে ভিড়তে গেল আমি তখনই বলেছিলাম, ওসব ছেঁড়া ঝামেলা, একদিন এক এক রকম কথা বলে। পল্টু গম্ভীর হয়ে যায়। আপন মনে বলে, পাগলার মাগিটাও ছিল ঝঞ্ঝাটিয়া। ডাবু এসে বলল, বুড়ো আসতে পারবে না, ও বলল ওর জ্বর হচ্ছে। পল্টু ক্রুদ্ধভাবে বলল, ও বলল না তুই দেখলি? বুড়ো শুয়ে আছে দেখলাম,
সাবি আমাকে বলল। পল্টু উঠে দাঁড়িয়ে বলল, চল দেখে আসি, ট্রেনটা লেট আছে। 20 মিনিট। রাস্তা দিয়ে ওরা তিনজন পাশাপাশি হাঁটে না, ছড়িয়ে থাকে। এই শহরতলির পথ ঘাট, বাড়ি, দোকানপাট ও জীবনযাত্রার যে একটা নিজস্ব নিয়ম আছে, ওরা তার থেকে একটু বাইরে। ওরা একই সঙ্গে সতর্ক ও ছটফটে। মানুষ শিকারীর জাত। পশু শিকারকে ভিত্তি করে একসময় মানব গোষ্ঠী গড়ে উঠেছিল। অনেক দিন কাটলো এই পৃথিবীতে। এখন বড় বড় পশুরা প্রায় নির্মূল। খাবারের জন্য পোষ মানা পশুদের চাষ করা হয়, তবু নিঃশেষ করে মানুষের হাত। মানুষ এখন শিকার করে মানুষকে। সুসভ্য প্রাসাদ নিবাসী মানুষও মানুষ শিকারী। এরা তারই একটা উল্টো পিঠ। এখানকার রাস্তা সব ভাগ করা। এরকম দুটি দলের একই সময়ে একই রাস্তা দিয়ে যাওয়ার নিয়ম নেই। অরণ্যের নিয়মও এরকম। তবে পল্টু উপস্থিত থাকলে তার দলকে কেউ বিশেষ ঘাটায় না। এখন কিন্তু পল্টুই ওদের নির্বিঘ্নে চলে যাওয়ার অধিকার দিল। দল নিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়েছে পল্টু। হাতের সিগারেটটা অর্ধেকও শেষ হয়নি, সেটা ফেলে দিয়ে আর একটা ধরালো মনোযোগ দিয়ে। রেল লাইন পেরিয়ে গেলে বস্তি। বস্তির এক কোণে বুড়োর ঘর। বুড়োর বয়স বছর 30 হবে। চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে বুড়ো। খাটিয়ার পাশে একটা পাতলা চেহারার মেয়ে দাঁড়িয়ে। পল্টু ঘরে ঢুকে বুড়োর গা থেকে চাদরটা এক টানে তুলে ফেলল। বলল, এই শালা। মাইরি, আমার জ্বর হয়েছে, আজ আমি যাব না। ভাল্লুক শালা, তোর জ্বরের মারি। পরি হাসছে। পল্টুর যেমন জিনিসপত্র নষ্ট করা, বুড়োর তেমন জ্বর। প্রত্যেকবার একই রকম হয়। পল্টু মদের বোতলটা বার করে বুড়োর মুখে ঠেসে দিয়ে বলল, খাস শালা, তোর জ্বরের বাপ পালাবে। পাতলা চেহারার মেয়েটি পল্টুকে তেজের সঙ্গে বলল, কি হচ্ছে কি? ও আর যাবে না, আমি বলছি যাবে না। পল্টু হাসল। এরকম ভয়ঙ্করভাবে হাসা কি সে সত্যি অভ্যাস করেছে, না তার সহজাত? দেখলেই কেমন গা শিরশির করে। খপ করে সে মেয়েটির একটা হাত চেপে ধরেই সঙ্গে সঙ্গে মুচড়ে দিয়ে বলল, দি ভেঙে দি। যন্ত্রণায় চেঁচিয়ে উঠে মেয়েটি বলল, উফ, লাগছে লাগছে। পল্টু হাসতে হাসতে আরও মোচড়াতে লাগলো। বুড়ো ততক্ষণে ধর্মর করে উঠে বসেছে। খানিকটা অনুনয়, খানিকটা ভৎসনা মিশিয়ে বলল, কি যে করো তুমি ওস্তাদ, মেয়ে ছেলের গায়ে হাত দাও কেন? পল্টু সে কথা গ্রাহ্য না করে মেয়েটির হাত ছেড়ে দিয়ে তার গালে ঠাস করে একটা চর কষালো। বলল, আমার মুখের উপর কোনোদিন কথা বলবি না, বুঝলি? তারপর বুড়োর দিকে ফিরে বলল, যন্ত্র নিয়েছিস? চল। মেয়েটি তার যন্ত্রণা কাতর হাতটি আদর করতে করতে বলল, মরো, আজই তোমরা সবাই মরো। আমি হরির লোড দেবো, মা শেতলার পুজো দেব, তোমাদের চিতায় বসে কীর্তন গাইব। একটা 10 টাকার নোট মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে পল্টু বলল, চলিস সাবি, তোর বুড়োকে ঠিক ফিরিয়ে এনে দেব। আমি মরি আর না মরি, তোর বুড়োকে ঠিক ফেরত পাবি। মাংস আনিয়ে রাখবি, বুঝলি? এরপর ওরা বস্তির পেছনে দাঁড় করানো একটা জিপ গাড়িতে চেপে অনর্থক ঘোরাঘুরি করলো 15 মিনিট। কোনো উদ্দেশ্য নেই, একটি গাড়ি চেপে ঘোরা। গাড়িতে ঘুরতে ঘুরতেই মদের বোতলটা শেষ হয়ে গেছে। পল্টু সেটা ছুঁড়ে দিল রাস্তায়, ঝনঝন করে ভাঙল। জিপ এসে থামলো রেল স্টেশনের সামনে। ওরা তিনজন নামলো। পরি জিপটা চালিয়ে চলে গেল অন্য কোথাও। স্টেশনেও ওরা পাশাপাশি দাঁড়িয়ে নেই, ছড়িয়ে ছিটিয়ে। ট্রেন আসতেই তিনজনে উঠল 3টে কামরায়, যেন কেউই কাউকে চেনে না। মিনিট 15 চলার পর ট্রেনটা দুটো লম্বা আর একটা ছোট হুইসেল দিতে দিতে গতি মন্থর করে থেমে গেল অন্ধকার মাঠে। কেন থামলো কেউ জানে না। 3টে কামরা থেকে টপাটপ নেমে পড়লো ওরা তিনজন। 2-1 মুহূর্ত কি কথার বিনিময় হলো। তারপর তিনজনেই উঠে পড়লো একটা কামরায়। ট্রেন আবার খুব আস্তে আস্তে চলতে শুরু করেছে। পল্টুর হাতে লিভার, ডাবু আর বুড়োর হাতে ছুরি। কামরাটায় 19-20 জনের বেশি হবে না।
পল্টু হিংস্র দাঁত দেখিয়ে বলল, কেউ একটু চেল্লালে মাথার খুলি উড়িয়ে দেব। বার কর সালারা, কি আছে। কামরায় লোকেরা পুতুলের মতো নিথর নিস্তব্ধ। শুধু একজন মাঝবয়সী মহিলা আর্তশব্দ করে উঠলেন। তিনিই ওখানে একমাত্র মহিলা। কেউ কিচ্ছু বার করে দিল না। বুড়ো সত্যিকারের একজন বৃদ্ধের কাছে এগিয়ে গিয়ে বলল, ঘড়িটা খোল সালা, হাঁ করে দেখছিস কি। ঘড়ি খোলার অনুরোধে কিংবা শালা বলে সম্বোধন করার জন্যই হোক, বৃদ্ধটি রীতিমতন হতভম্ব হয়ে যায়। নিতান্ত অকারণে শুধু দৃষ্টান্ত স্থাপনের জন্য পল্টু তার কাছাকাছি যে লোকটি ছিল তার বুকে রিভলভারটা ঠেকিয়ে 4টি বীভৎসতম গালাগালি দিল। তারপর এত জোর ঘুষি মারল তার মুখে যে লোকটির ঠোঁট দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো রক্ত। এবার টাকা পয়সা ঘড়ি পড়তে লাগলো টপাটপ। ডাবু সেসব ভরে নিচ্ছে থলিতে। বুড়ো গিয়ে জনে জনে পরীক্ষা করছে। একজন লোকের গেজের মধ্যে 7,000 টাকা পাওয়া গেল। অত টাকা সঙ্গে নিয়ে সে রাত্রির ট্রেনে ঘোরে কেন, তারই বা উত্তর কে দেবে। প্রৌঢ়া মহিলা গলার হারটা কিছুতেই দেবে না। অলংকারের প্রতি মেয়েদের বড্ড বেশি মায়া। পল্টু নিজে এগিয়ে গেল মহিলার কাছে। হারটা ধরেই হ্যাচকা টান দিয়ে ছিঁড়তে গেল। সহজে ছেড়ে না। মেয়েদের প্রতি পল্টু স্বভাবতই নিষ্ঠুর। মহিলার বুকে এক হাতে ভর রেখে অন্য হাতে টানাটানি করতে লাগলো হারটা। যখন সেটা ছিঁড়ল তখন মহিলা দম বন্ধ হয়ে যাওয়ার মতন একটা আর্তনাদ করে উঠলেন, শারীরিক যন্ত্রণায় কিংবা সোনা হারাবার দুঃখে। সব মিলিয়ে জিনিসপত্র মন্দ হয়নি, কিন্তু তবু ওদের নামার তাড়া নেই। দুজন লোককে বেছে নিয়ে ডাবু আর বুড়ো তাদের বুকের কাছে ছুরি ধরে প্যান্ট খোলাচ্ছে। এটা নিছক খেলা নয়। প্যান্টগুলোর 70-80 টাকা করে দাম আছে, টেরিলিন। একজন লোক প্যান্ট ও শার্ট দুটোই খুলে দিয়েছে। অন্য লোকটির লজ্জা বেশি, সে কিছুতেই প্যান্ট খুলতে চায় না। বুড়োর মেজাজ খারাপ হয়ে গেল। ছুরিটা বসিয়ে দিল লোকটির পেটে। লোকটির লজ্জার মূল্য এটা। রক্ত দর্শনের সঙ্গে সঙ্গে দৃশ্যটা বদলে গেল। এতক্ষণ সবাই চুপ করেছিল, এবার ভয়ার্ত চেঁচামেচি। ওরাও এবার অতি দ্রুত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। ট্রেন চলছে তখনও খুব আস্তে আস্তে। ওরা লাফিয়ে নেমে পড়ল এবং কামরার চেঁচামেচি বেড়ে গেল বহু গুণ। এরপর বোমা ছোড়ার দায়িত্ব বুড়োর। ঝোলা থেকে বার করে পর পর 3টে বোমা ফাটালো পালাবার আগে। ট্রেন থেমে গেছে একেবারে। কয়েকজন পুলিশ ব্যস্তভাবে ছোটাছুটি করছে, ঠিক যে কামরাটায় গোলমাল সেটা বাদ দিয়ে। এবং পল্টুরা যেদিকে ছুটে গেছে তার বিপরীত দিকে ওরা তাড়া করে গেল শূন্য অন্ধকারের উদ্দেশ্যে। পরি জিপ নিয়ে দাঁড়িয়েছিল। ওরা উঠে পড়তেই জিজ্ঞেস করলো, মালঝাল কীরকম হলো, ভালো? পল্টু বলল, মন্দ না, চল। যেন রসগোল্লার রস। এই ভঙ্গিতে পল্টু বুড়োকে বলল, এই তোর হাতে রক্ত লেগে আছে, আমার গায়ে লাগাসনি। জিপ ছুটছে। নিখুঁত প্রোগ্রাম। এর আগের 2টি অনুষ্ঠানও এইভাবেই সফল হয়েছে। কোনো জায়গা থেকে কোনোই বাধা আসেনি। এবার কিন্তু তা হলো না। একটু বাদেই দেখা গেল আর 2টি জিপ ওদের তাড়া করেছে। এরকম তো কথা ছিল না। পরীর মাথা ঠান্ডা। তাদের গাড়ি অনেকটা এগিয়ে আছে, খুব বেশি ভয়ের কারণ নেই। কিছুক্ষণ রেস চলবার পর পরি বললে, ওস্তাদ, সামনের চেকপোস্টে বাম্প আছে, গাড়ি এখানে স্লো করতে হবে। পল্টু ঘাড় ঘুরিয়ে পেছনে দেখবার চেষ্টা করে বলল, ওই জিপে ওসি আছে নাকি দেখতো। ওসি যদি থাকে। ডাবুও এতক্ষণ পেছনে তাকিয়েছিল। তার দৃষ্টি বাইনোকুলারের মতো দূরকে কাছে আনে। এবার আটকে উঠে বলল, পুলিশ নয়, মিলিটারি। মিলিটারির সঙ্গে রেস দেওয়ার কোনোই মানে হয় না। তাছাড়াও এমনও হতে পারে মিলিটারি ওদের তাড়া করছে না, ওরা সাইড দিলেই চলে যাবে। একটু এগিয়েই ডান পাশে একটা সরু রাস্তা আছে, সেটাতে ওরা যদি বেঁকতে চায় তাহলে গাড়িটার গতি কমাতে হবে ওদের। পল্টু বলল, সাইড কর পরি, সাইড কর। কিন্তু গাড়ির গতি কমে আসতেই পেছনের গাড়ি থেকে এক ঝাঁক গুলি ছুটে এলো।
আর তো উপায় নেই, কপালের গেরো যাকে বলে। হয়তো এ তল্লাটায় হঠাৎ কারফিউ হয়ে গেছে, মিলিটারি নেমেছে, পলিটিক্সের ছোড়ারা কিছু একটা করেছে এদিকটায়, ওদের দোষে পল্টুদের এই বিপদ। হঠাৎ ব্রেক কষে গাড়ি থামিয়ে পড়ি এক লাফে নেমে অন্ধকারে পালালো। এত দ্রুত সে চম্পট দিল যে তার সঙ্গীরাও এক মুহূর্ত আগেও বুঝতে পারেনি তার মতলবটা। ডাবুও নেমে পড়েছে, পল্টুর হাতে রিভলভার, কিন্তু এটা নিয়ে মিলিটারির সঙ্গে লড়া যাবে না। পালাবার সুবিধের জন্য বুড়ো ও পল্টু বোমা ছুটতে লাগলো। দৌড়ে ওরা অনেকটা চলে এসেছিল, ততক্ষণে মিলিটারিও গাড়ি থেকে নেমে তাড়া করছে। সরাসরি পিঠের মধ্যে গুলি খেয়ে বুড়ো মুখ থুবড়ে পড়ল। একটা মোটা অশ্বত্থ গাছের গুড়ির আড়ালে দাঁড়িয়েছে পল্টু। এখনও পালানো যায়, কিন্তু একজন লোক এগিয়ে আসছে বুড়োর দেহটার দিকে। বদলা না নিয়ে পালিয়ে যাওয়া পল্টুর রক্তে নেই। বুড়ো যদি এখনও বেঁচে থাকে। বুট দিয়ে বুড়োর দেহটা ধাক্কা দিয়েছিল সেই লোকটা। পল্টু পর পর 3টে গুলি চালিয়ে তার দেহটা ফুঁড়ে দিল। তারপর কোথা থেকে একটা গুলি এসে লাগলো তার ডান বাহুতে। পল্টুদের দুর্ভাগ্য, তারা পড়ে গিয়েছিল সামরিক অফিসারদের 2টি জিপের সামনে। ট্রেন থেকে কিছু লোক নেমে সামরিক অফিসারদের জিপ অবরোধ করে ডাকাতির কথা জানিয়েছে। গুলি খেয়ে পল্টু পড়ে গেল মাটিতে। সঙ্গে সঙ্গেই উঠে আবার ছুটতে গেল। একটা সবল হাত চেপে ধরল তার ঘাড়। হাতের যন্ত্রণায় পল্টু তখন মরিয়া। পাগলা কুকুরের মতন ঘুরে দাঁড়িয়ে ছুরি তুলতে যেতেই খেলো একটা প্রচণ্ড থাপ্পড়। তবুও বিস্ময়ের সঙ্গে পল্টু বলল, সাধনদা? সামরিক অফিসারটি জিজ্ঞেস করলো, কে? সাধনদা, আমি পল্টু, ছেড়ে দাও। কে? সামান্য একটু হাত আলগা হয়েছিল, সেই সুযোগে নিজেকে ছাড়িয়ে নিয়ে পল্টু আবার ছুটেছে। যাওয়ার আগে পল্টু তার প্রতিপক্ষের থুতনিতে তার মাথা দিয়ে একটা প্রচণ্ড ধাক্কা ও একটা গালাগাল দিতে পেরেছে শুধু। এবার আর তাকে কেউ ধরতে পারবে না। পেছন থেকে চিৎকার ভেসে এলো, হোল্ড, গুলি করব। পল্টু আর দাঁড়ায় কখনো? তার 2 পায়ে এখনও শক্তি আছে। বুড়োকে মারার বদলা নিয়েছে, আর তার কোনো দায় নেই। আবার চিৎকার শোনা গেল, দাঁড়াও। পল্টু দাঁড়াতে পারল না। স্টেন গানের গুলিতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল। একটা শব্দই উচ্চারণ করতে পারল না। শরীরটা মাটিতে পড়ার আগেই তার শেষ নিঃশ্বাস বেরিয়ে গেছে। কী রে পল্টু, তোর খবর কি? সাধনদা, আমার মা মারা গেছেন। তাই নাকি? কবে রে? ইস, এই তো 1 মাস হলো। তা তোর ন্যাড়া মাথা দেখে আমি ভাবছিলুম, প্রথমে ঠিক চিনতেই পারিনি। কি হয়েছিল? কিছুই না, এমনি একটু সর্দি জ্বর। আসলে ভেতরে ভেতরে, ইস, খবরই পাইনি। তোর মা আমাকে খুব ভালোবাসতেন। তোমরা তো ছিলে না কলকাতায়। হ্যাঁ, আমরা তো এখন দিল্লিতেই থাকি। তোরা এখন থাকিস কোথায়? তোর বাবা, উনি বেঁচে আছেন নিশ্চয়ই? হ্যাঁ, বাবা খড়দায় একটা ছোট দোকান করেছে, আমরা ওখানেই থাকি। তো চেহারাটা এরকম চুয়াড়ে চুয়াড়ে হয়ে গেছে কেন? পড়াশুনো তো আর করলি না? পল্টু লজ্জা পেল না, মুখ নিচু করে বলল, আমার দ্বারা হলো না, আমার মাথা নেই। সাধন হাসতে হাসতে বলল, দিব্যি তো একটা মাথা রয়েছে তোর দেখছি। স্কুল ফাইনালে কবার ফেল করলি? 2 বার। 3 বার আর হবে না? তুমি তো জানো সাধনদা, মা নেই, বাবা আমাকে আর পড়াবে না। তুই তাহলে এখন কি করবি? একটা চাকরি বাকরি দেখতে হবে, ড্রাইভিং শিখছি। যদি ড্রাইভারির চাকরিটা পাই। এত কম বয়সে তোকে কে চাকরি দেবে? কত বয়স তোর এখন? 16 না 17? 19। 19 হয়ে গেল? ড্রাইভারি করে কি করবি? দেখ, যদি কোনো কারখানায় ঢুকতে পারিস।
তোমার তো অনেক জায়গা চেনা আছে, একটু চেষ্টা করো না আমার জন্য। আচ্ছা, দেখব। আজকাল চাকরি বাকরির বাজার এত টাইট। তুমি কি আবার দিল্লি ফিরে যাবে? হ্যাঁ, এখন 1 মাসের ছুটিতে আছি। জানিস তো, আমি এখন আর্মিতে। জানি। তোমরা এখনও সেই মনোহর পুকুরের বাড়িতেই আছো, তাই না? ওইখানেই। আসিস একদিন। চলি। দাঁড়াও না, অনেক দিন বাদে তোমাকে দেখলাম। চল, চা খাবি? সাধন পল্টুর কাঁধে হাত রেখে কাছাকাছি চায়ের দোকানের উদ্দেশ্যে পা বাড়ালো। যেতে যেতে আন্তরিকভাবে বলল, তোর মা মারা গেছেন শুনে আমার মনটা খুব খারাপ লাগছে। আমাকে এত ভালোবাসতেন। আমার মাও খবরটা শুনে খুব দুঃখ পাবেন। মা, ওই দেখো সাধনদা। কোথায়? ও মা, তাই তো, সাধনই তো। ডাকবো? যা যা, ডেকে আন। এই সাধনদা, সাধনদা, আমায় চিনতে পারছো? কে? আমি পল্টু। আরে পল্টু, তোকে চিনতেই পারিনি। কত বড় হয়ে গেছিস! বাহ, তুমিও তো বড় হয়ে গেছো। ওই যে মা দাঁড়িয়ে আছেন। তাই নাকি? চল দেখা করে আসি। সাধন এসে নিচু হয়ে পল্টুর মায়ের পায়ে ধুলো নিল। মা আশীর্বাদ করলেন, বেঁচে থাকো বাবা, সুখী হও। কত দিন পরে তোমাকে দেখলাম। সাধন বলল, হ্যাঁ খুড়িমা, অনেক দিন পর। পল্টুকে দেখে আমি অবাক হয়ে গেছি, চিনতেই পারিনি। কত বড় হয়ে গেছে। তুই কোন ক্লাসে পড়িস রে পল্টু? ক্লাস 7-এ, দেশবন্ধু বিদ্যালয়। মা জিজ্ঞেস করলেন, সাধন, তুমি এখন কি পড়ো? আমি এবার আইএসসি পরীক্ষা দিলাম। বেশ বেশ, আরও লেখাপড়া শেখো, বাপ মায়ের মুখ উজ্জ্বল করো। এখানে হঠাৎ কি করে এলে? বন্ধুদের সঙ্গে মুর্শিদাবাদ বেড়াতে এসেছি। এই বহরমপুর স্টেশনের ধারে একটা হোটেলেই আছি। হোটেলে উঠেছ? কেন? তুমি আমাদের বাড়িতেই থাকবে, চলো। না খুড়িমা, বন্ধুদের সঙ্গে এসেছি তো, তাছাড়া আমরা কালই চলে যাব। তোমার মা কেমন আছেন? কলকাতায় কোথায় থাকো তোমরা? আমরা মনোহর পুকুরে একটা বাড়ি কিনেছি। একদিন আসুন না, মা খুব খুশি হবেন। মাকে বলবো আপনাদের কথা। আমি আর গেছি, কেই বা নিয়ে যাবে? ওনার তো অসুখ। কেন, পল্টু নিয়ে যেতে পারে না? কিরে পল্টে, তুই ট্রেনে চেপে যেতে পারবি না? শিয়ালদায় নেমে 8B বাসে চাপবি। হ্যাঁ, পারবো। মা বললেন, চলো সাধন, একটু আমাদের বাসায় বসবে, চলো। কাছেই, বেশি দূর না। এত দিন পর তোমাকে দেখলাম। খুড়িমা একটু দাঁড়ান, আমার বন্ধুদের একটু বলে আসি। দরজা খুলে ঘরে ঢুকে মা বললেন, বসো, এই খাটের ওপর বসো। থাক থাক, জুতো খুলতে হবে না। ঘর দরের যা অবস্থা, মানুষজন কেউ এলে লজ্জা করে। তোমার কাছে লজ্জা নেই? দেশে থাকতে তোমার মা আর আমি কত বন্ধু ছিলাম। ওর বাড়ি যা রান্না হতো আমাকে না দিয়ে খেত না, আর আমিও নিজে রান্না করে। হ্যাঁ খুড়িমা, মনে আছে আমার। তোমার বোন চন্দনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। দিদিও এখন দিল্লিতে থাকে, জামাইবাবু সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার। বাহ, খুব ভালো, খুব খুশি হয়েছি। সুখে শান্তিতে থাকো। আর তোমার ছোট ভাই নয়ন? ও দার্জিলিংয়ে পড়ছে। ঝর্ণাদি কোথায় খুড়িমা? ঝর্ণাকে তো নার্সিংয়ে দিয়েছি, ট্রেনিং পাস করলে যদি কিছু রোজগার করতে পারে। বিয়ে তো দিতে পারলাম না, দেবই বা কোত্থেকে? রোজগার নেই সংসারে কারুর। তোমার কাকার তো অসুখ, ওই যে কাশির আওয়াজ শুনতে পাচ্ছ। মাঝে মাঝেই জ্বর আর কাশি। ডাক্তার দেখাননি? হাসপাতালে দেখিয়েছি, তারা বলে ওখানে ভর্তি হতে, কিন্তু ভর্তি হওয়া কি সহজ? খুড়িমা, আপনারও তো দেখছি চেহারা খারাপ হয়ে গেছে। অনেক আগে কি সুন্দর স্বাস্থ্য ছিল আপনার।
না না, আমার কিছু হয়নি, আমি ভালো আছি। আমি তাহলে এখন উঠি, বন্ধুরা অপেক্ষা করবে। পল্টু কোথায় গেল? বসো, আর একটু বসো। তোমাকে এতদিন পরে দেখে কত যে ভালো লাগলো। তোমরা সব সুখে শান্তিতে আছো শুনেও প্রাণে আনন্দ হয়। এই পল্টু, কোথায় গিয়েছিলি? এ কি খুড়িমা, আপনি আবার এসব খাবার দাবার আনালেন কেন? না না, কিচ্ছু না, কিচ্ছু না, একটু মিষ্টি। এতদিন পরে দেখলাম, তুমি আমায় প্রণাম করলে, আর একটু মিষ্টি খাওয়াবো না? গ্রামে থাকার সময় যখনই আপনার বাড়িতে যেতাম কত কি খেতাম, মনে আছে আমার। সেই সব কথা আর। এই পল্টু, তো থুতনিতে ওরকমভাবে কাটলো কী করে রে? পল্টু অপ্রস্তুত হয়ে গেল। একবার মায়ের মুখের দিকে তাকালো, একবার সাধনদার দিকে। তারপর আড়ষ্টভাবে বলল, কালকে পড়ে গিয়েছিলাম। পল্টুর মা কেঁদে ফেললেন, চোখে আঁচল চাপা দিয়ে বললেন, না গো, পড়ে যায়নি। মানুষ কত নিষ্ঠুর হয়। কাছেই একটা বাড়িতে পল্টু খেলতে যায়। তারা অনেক বড় লোক, আমরা না হয় কিছুই না, তবু আমাদের ছেলেও তো ছেলে। তার বাপ মায়ের মনে কি লাগে না একটু? বাড়ির মধ্যে লুকোচুরি খেলছিল। পল্টুর হাতে ধাক্কা লেগে নাকি একটা দামি ফুলদানি ভেঙে গেছে। না হয় ভেঙেইছে, কিন্তু ওই তো ছেলে মানুষ, ও কি বুঝে সুঝে ইচ্ছা করে ভেঙেছে? তাদের ছেলের হাতে লেগেও তো ভাঙতে পারতো। তাই জন্য কেউ মারে? কীরকমভাবে মেরেছে দেখো। জামায় রক্ত মেখে কাঁদতে কাঁদতে যখন ছেলেটা বাড়ি এলো, আমার বুকের ভেতরটা যেন কীরকম। আমি ঠোঙা বিক্রি করে কত কষ্ট করে ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি। যদি ও বড় হয়ে একদিন আমাদের দুঃখ দূর করে। একটি 5 বছরের ফুটফুটে বাচ্চা ছেলে লাফাতে লাফাতে এসে বলল, মা, তুমি সাধনকে পায়েস দিয়েছো, আমাকে দাওনি। ছি পল্টু, সাধন বলতে নেই, সাধন দাদা বলতে হয়। তোমার চেয়ে বয়সে অনেক বড়। তুমি সাধনদাকে কেন পায়েস দিয়েছো আগে, আমাকে দাওনি? লম্বা টানা বারান্দায় কার্পেটের আসনের ওপর বাবু হয়ে বসেছে 8 বছরের ছেলে সাধন। মন দিয়ে পায়েস খাচ্ছে। মা বললেন, দিচ্ছি, যাও হাত মুখ ধুয়ে এসো। পল্টু লাফাতে লাফাতে হাত ধুতে গেল। মা সাধনকে জিজ্ঞাসা করলেন, আর একটু নেবে? নাও আর 2 হাতা, নারকেলের নাড়ু নাও। এই তো লক্ষ্মী ছেলে, কি সুন্দর কথা শোনে। পল্টু এসেই সাধনের দেখা দেখি বাবু হয়ে বসে বলল, আমাকেও সাধন দাদার মতো নাড়ু দেবে। তুই তো সকালে খেয়েছিস, পেট কামড়াবে। না, আমাকেও এখন দাও। তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে, তারপর দুজনে খেলা করতে যাবে, কেমন? ঝগড়া করবে না কিন্তু। সাধন পরিপাটি করে চেটে পুটে পায়েস খেয়ে উঠল। পল্টুর মা তার হাত মুখ ধুয়ে মুছে দিলেন। সিকনি গড়াচ্ছিল সাধনের নাক দিয়ে, মুছে দিলেন সেটাও। তারপর পল্টুর মুখ ধুয়ে দিয়ে বললেন, যাও এবার খেলতে যাও। সাধনের বাবা আর মা এলেন সেই সময়। ওরা পাশের একটা বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। সাধনের মা সাধনকে বললেন, চল এবার বাড়ি যেতে হবে। পল্টুর মা বললেন, এক্ষুনি কি যাবি, বস, ওরা খেলা করুক ততক্ষণ। সাধনের মা পল্টুকে কোলে নেবার চেষ্টা করলেন। পল্টু কিছুতেই কোলে উঠবে না। তিনি বললেন, কনক, তোর ছেলেটা যে কী সুন্দর দেখতে হয়েছে, মাথা ভর্তি চুল, টানা টানা চোখ। পল্টুর মা স্মিত হাসি হেসে চেয়ে রইলেন ছেলের দিকে। সাধন আর পল্টু খেলা করতে চলে গেল। নদীর পাড় দিয়ে উঁচু বাঁধ। বর্ষাকাল, একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। আকাশ বনানী পৃথ্বী এখন জলে ধোয়া পরিষ্কার। ঘাসের ডগায় বিন্দু বিন্দু জল, ফুরফুর করছে বিকেলবেলার হাওয়া। তার মধ্যে খেলা করছে 2টি শিশু। একটা ঝাঁকড়া কদম গাছে থোকা থোকা ফুল ফুটে আছে অজস্র। ফুলগুলো পর্যন্ত ওদের হাত যায় না, লাফিয়ে লাফিয়ে ধরতে পারল না। পল্টু বলল, সাধন দাদা, তুমি গাছে উঠতে পারো?
সাধন বিজ্ঞের মতো বলল, বর্ষাকালে গাছে উঠতে নেই, গাছের মধ্যে সাপ থাকে, সবুজ সবুজ সাপ। আমি সাপ দেখেছি। তুমি দেখেছ? অনেক অনেক। কদম ফুল গাছে সাপ থাকে না। হ্যাঁ, তোকে বলেছে, তুই ভারী জানিস। হ্যাঁ জানিই তো, দিদি আর আমি এই গাছটায় একদিন উঠেছিলাম। যা মিথ্যুক। সত্যি, দেখবে আবার উঠবো। আমি তাহলে খুড়িমাকে বলে দেব, গাছ ভিজে, আয় আমরা লুকোচুরি খেলি। খানিকটা বাদে পল্টু ছুটতে ছুটতে বাড়িতে এসে ঠোঁট ফুলিয়ে বলল, মা, সাধন দাদা আমাকে মেরেছে। সাধনের মা বললেন, মেরেছে তোমাকে? ডাকো সাধনকে, বকে দিই। এসো সোনা ছেলে, কোথায় লেগেছে তোমার? আদর করে দিচ্ছি। একটু না বেশি? পল্টু বলল, একটু। পল্টুর মা ধমকে বললেন, যাও, খেলতে খেলতে ওরকম নালিশ করতে নেই। খেলার সময় ওরকম হয়, আবার গিয়ে খেলা করো। লুকোচুরি খেলায় সাধন পল্টুকে আর খুঁজে পায় না। খুব সাবধানে নদীর বাঁধে উঠে উঁকি মেরে দেখল, সেখানে কেউ নেই, কোথাও নেই পল্টু। ভয়ে ভয়ে কাঁপা গলায় সাধন চেঁচিয়ে উঠল, এই পল্টু, কোথায় গেলি? পল্টু! কাছ থেকেই আওয়াজ ভেসে এলো, টুকি। সাধন ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো, কোথাও দেখতে পেল না। কদম গাছের ওপরে ফুলের ঝাড়ের মধ্যে লুকিয়ে বসে আছে পল্টু। রিন রিনে গলায় বলে উঠল, টুকি, আমায় ধরতে পারে না, আমায় ধরতে পারে না, সাধন দাদা আমায় ধরতে পারে না। বন্ধুরা, একটা শিশু বড় হতে হতে কখনো কখনো কিভাবে তার জীবনের সঠিক রাস্তা ভুলে অন্য পথে পাড়ি দেয়, পল্টুর জীবন কাহিনী ঠিক তারই একটা উদাহরণ। তো কেমন লাগলো আমার গল্প পাঠ অবশ্যই আমাকে জানাবেন। আর আমার পাঠ ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।